75-এর 7ই নভেম্বরে জিয়া রহমানের আবার আবির্ভাব ঘটেছিল। ছাত্রদের মধ্যে কোনো পড়াশোনা ছিল না, ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে কোনো কিছু ছিল না, ব্যবসা ছিল না। সেই সব কিছুকে ছাপিয়ে তিনি দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছিলেন। সেই সময় কিন্তু তাকে হত্যা করা হয়েছে। আপনি তো ব্যক্তিগতভাবে খুব ওনার সাথে মিশেছেন, উনি তো খুব শক্ত মনোবলের একজন মানুষ। ওনার আসলে শারীরিক কন্ডিশনটা কি খুব বেশি খারাপ? সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বলতেছে, জোর দিয়ে বলতেছে, কিন্তু এখনো অনেকে বলে ভাই নির্বাচন হবে তো। শেষ সম্বলটা হলো আমাদের তারেক রহমান। দর্শক, নাগরিকত্বের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। আব্দুল সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ঘটনা নিয়ে, সেই সাথে জানার চেষ্টা করে থাকি যে পিছনের কারণগুলো কি। আর আপনি জানেন যে এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো বিএনপি চেয়ারপারসন, দুইবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যে কারণ ওনার এই যে উনি অসুস্থ, এটা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। এখানে দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ তার উৎকণ্ঠায় আছেন যে উনি কেমন আছেন, কবে বিদেশ যাচ্ছেন, কি অবস্থা, তার ছেলে কবে আসছেন, নানা ধরনের নানা প্রশ্ন। এসব বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে আজকে, সেই সাথে সমসাময়িক রাজনীতির ইস্যুটাও জানতে চাই। তো আমি প্রথমে একটু জানতে চাই যে এই যে সব মানুষের মনে একটা বড় প্রশ্ন, খালেদা জিয়া এখন কি অবস্থায় আছেন, আর খালেদা জিয়াকে কেন বিদেশ যাত্রা নিয়ে এত, এই যে মানুষের ভিতরে এত কনফিউশন কেন, এটা কি একটু খোলাসা করার সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। বিষয়টা খুব সেন্সিটিভ। আমার এটাকে সেন্সিটিভ যেহেতু, আমার এটাকে ইমোশনালি শুধু চিন্তা করলে হবে না, কার্যকরটা করতে হবে বাস্তবসম্মত। কারণ উনি একদিক দিয়ে অনেক বয়স্ক মানুষ, তারপরে অনেকগুলো অসুখ ওনার মধ্যে আছে। তো এই অবস্থায় আপনারা দেখেছেন যে গতবারও তিনি বিদেশে গিয়েছিলেন, এবং বিদেশে যাওয়াটা, এটা একটা বিদেশে যাওয়া মানে এটা হেঁটে যাওয়া না বা নর্মাল কাঁধে করে নিয়ে যাওয়া যায় না। এটা তাকে আকাশে ফ্লাই করতে হবে, লম্বা যাত্রা 12-13 ঘন্টা যাত্রা। এবং যাত্রাটাও মানে কি নিচে না, এটা উপরে গেলে এমনি মানুষের একটু স্বাস্থ্যের মানে তার অক্সিজেন, তার আদার্স, এই সমস্ত ব্যাপারগুলো রিলেটেড থাকে। তো সেই জায়গায় অ্যাবসলিউটলি এটা ডিপেন্ড করতে হয় তার যে বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে, সে ডাক্তারের বোর্ডের উপরে সবকিছু ডিপেন্ড করতেছে। ওনারা যদি তাকে মনে করে যে ওনার ফিজিক্যাল যে কন্ডিশন আছে, এই অবস্থায় উনি তো অসুস্থ, তারপরে এই অবস্থায় ফ্লাই করার মতো তার শরীরের সেই ক্যাপাসিটি আছে কিনা, যদি সেটা মনে করে তারপরেই তারা তাকে ফ্লাইয়ের অনুমতি যখন দিবে তখন তিনি বিদেশে যাবেন। এর আগে তো আমি ইমোশনালি হাজার চিন্তা করলেও জোর করে তার ওনাকে প্লেনে তুলে দিলাম আর উনি চলে গেল, সেটা তো না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে ডাক্তাররা যখন ব্রিফ করছেন কিংবা গণমাধ্যমে নানা ধরনের আমরা দেখতে পাই যে নানা ধরনের তথ্য আসছেন যে উনি কথা বলছেন, উনি ভালো আছেন, নানা রকমের প্রশ্ন। আমাদের কি মনে হয় না যে এখান থেকে যে একটা মিডিয়া সেল করা উচিত বা একটা ডাক্তারদের উইং করা উচিত, সে শুধু সেখান থেকেই কথা বলবে। আবার যদি ধরেন দলীয় অফিস থেকে যে বলা হচ্ছে একরকম, আবার ওখান থেকে, এটার জন্য কি সমন্বয়হীনতা কি দায়ী করবেন? না, এটা দেখেন প্রথম দিকে একটু সমন্বয়হীনতা ছিল, কিন্তু পরের দিক দিয়ে কিন্তু মিডিয়া সেল থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে স্পেসিফিক ভাবে যে ওনার আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং ওনার যে ব্যক্তিগত ডক্টর মানে আমাদের যিনি আছেন ডাক্তার জাহিদ, তাকে সে ছাড়া তার স্বাস্থ্যগত বিষয়ে অন্য কেউ কথা বলবে না দলের পক্ষ থেকে, এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। এরপর থেকে আর সেটা সমস্যা হয় না। মুশকিল হলো কি আমাদের সমস্যা যে যতটুকু জানি তার চেয়ে বেশি বলার জন্য চেষ্টা করি, আর সবাই মনে করে আমরা সব ব্যাপারই এক্সপার্ট, কিন্তু এটা তো একটা স্বাস্থ্যের ব্যাপার। আর এটা যেহেতু যার বিশেষজ্ঞ ডাক্তার যারা দেখতেছে তাই ওনাদের বাইরে তো অন্য কেউ বলার এখানে কোনো মানে স্কোপই নাই। থেকে যে এটা আগে যতটুকু ছিল এখন কিন্তু অন্য কেউ বলার কোনো সুযোগ নাই। ডক্টর জাহিদ তার ব্যাপারে, তার শারীরিক ব্যাপারে পার্টির পক্ষ থেকে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকে একমাত্র উনিই বলবে, অন্য কেউ বললে সেটা হবে না।
না, আমরাও চাই যে আমরাও চাই যে নির্দিষ্ট একটা জায়গা থেকে সে তার বক্তব্যগুলো আসুক, গণমাধ্যম যাতে বিভ্রান্ত না হয়, গণমাধ্যমের তথ্য নিয়ে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। আমরা আরেকটা জিনিস জানতে চাই যে আপনি তো ব্যক্তিগতভাবে খুব ওনার সাথে মিশেছেন, উনি তো খুব শক্ত মনোবলের একজন মানুষ। বর্তমান উনি তো এর আগে অসুস্থ হয়েছেন, ওনার আসলে শারীরিক কন্ডিশনটা কি খুব বেশি খারাপ আসলে পাবলিক রে? এটা কিন্তু সত্যি কথা যে ওনার যে মানসিক যে শক্তি এটা কিন্তু বিশাল। এবং আমি তো বলি যে আসলে ওনার মানসিক শক্তির কারণে কিন্তু আল্লাহ, যদিও হায়াত মতের মালিক আল্লাহ, অবশ্যই, কিন্তু তারপর তার মানসিক শক্তির কারণে কিন্তু এখনো তিনি সার্ভাইভ করে আছেন। কারণ তাহলে ওনাকে মানে জেলে নেয়ার পরে যেভাবে তার উপর মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, তার ফিজিক্যাল ট্রিটমেন্টের যে সমস্ত অব্যবস্থাপনা, সবকিছু মিলিয়ে তো তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গেছিল। সে হেঁটে জেলখানায় যায় আর আসার সময় খাটের মধ্যে শুয়ে তিনি আসেন। এবং তারপরে স্বাভাবিক আবার দীর্ঘদিন যখন এসেছিল, বাইরে হসপিটালে ছিল, এসেছিল, সেই সময় আমরা বহু চেষ্টা করেছি যে তাকে বিদেশে পাঠানোর জন্য। সেই সময় যদি পাঠানো যেত, কারণ এটা তো বুঝতেই পারেন সবকিছু সময় তো এখানে একটা বিশাল ব্যাপার। একটা যদি কোনো এখানে একটা যদি কেটে যায়, এটা যদি আপনি সময়ের মধ্যে যদি এটাকে ব্যবস্থা না নেন, পরবর্তী পর্যায়ে তো এটা নিলেই আপনার ব্যবস্থা নিলেই হবে না, এটা অন্যদিকে টার্ন করতে পারে। তো এই কারণে তার সেই ক্ষতিটা হয়েছে যে সময় অনুযায়ী তার শারীরিক চিকিৎসাটা করতে দেয়নি সরকার। এবং সেই সময় যদি বিদেশে পাঠানো যেত ওনাকে ওই সময় বিদেশে পাঠালে হয়তো এত ড্যামেজ হতো না, এত ড্যামেজ। উনি পরিষ্কার একটা সুস্থ মানুষ, উনি হেঁটে জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার আগে উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। আমাদের সবার কাছে মিটিং করে তিনি বিদায় নিলেন, জানেন যে ওনাকে জেলে সরকার নিবেই, উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তারপরে যদি এই অবস্থায় যাওয়ার পরে, জেলখানায় যাওয়ার পরে তো তার শরীরটা একদম মানে নষ্ট করে ফেললো। তো এটা আসলে তো যেটা আজকে সমগ্র জাতি বুঝতেছে, যেটা শুধু একটা বিএনপির জন্য ক্ষতি না, এটা একটা সারা দেশের জন্য ক্ষতি। কারণ বেগম খালেদা জিয়া তো আর এটা যুগে যুগে তৈরি হবে না, একটা আন্দোলন সংগ্রামের মধ্যে এবং দেশের একটা মানে চরম মুহূর্তে তারা আবির্ভাব ঘটেছিল। আবির্ভাব ঘটার মধ্যে দিয়ে দীর্ঘ সময় তিনি চলমান আন্দোলন বলি, দেশ সংস্কার বলি, সবকিছু বলি, তার একটা ভূমিকা এখানে তিনি রেখেছেন। এবং যেটার মধ্যে দিয়ে আজকে তিনি শুধু, আজকে আমরা কৃতজ্ঞ দেশবাসীর কাছে যে আজকে তিনি শুধু বিএনপির নেত্রী না, তিনি আজকে সকল রাজনৈতিক দল, মত, পথ, ধর্ম, বর্ণ, আজকে সবার নেত্রী হিসাবে তিনি, জাতীয় নেত্রী হিসাবে তিনি কিন্তু রূপান্তরিত হয়েছেন। আজকে সরকার বলি, সরকারের বিভিন্ন উপদেষ্টা বলি, সরকারের আজকে বিভিন্ন প্রশাসন, বিভিন্ন জায়গা বলি, এমনকি দেশ বিদেশ সব জায়গা থেকে আজকে ওনার জন্য যে আজকে মানে সবার দোয়া করছে, একটাই কারণ যে বেগম খালেদা জিয়া তার কর্মময় জীবনের মধ্য দিয়ে তার এমন কিছু তিনি করে গেছেন এবং তার ভূমিকা রেখে গেছেন, যে ভূমিকাটার মধ্য দিয়ে অন্তত বাংলাদেশটা অনেক দূর এগিয়েছে এবং সেই কারণে মানুষ তাকে মনে রাখে। এই খালেদা জিয়া যখন প্রসঙ্গে কথা আসে, বেগম খালেদা জিয়ার বারবার একটা প্রশ্ন আসে তারেক রহমানকে ঘিরে, যে আমরা গণমাধ্যমে দেখেছি নানা সময়ে নানা কথা আসছেন যে তারেক রহমান কবে আসছেন। কারণ এই দেশের মানুষ যেমন খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আছে, তারেক রহমানের প্রত্যাশা যে তারেক রহমান হাল ধরবেন পরবর্তীতে, এই প্রত্যাশাটাও আছেন। এই যে তারেক রহমানকে ঘিরে যখন মানুষ নানা রকমের জায়গায় নিউজ হলো যে তারেক রহমান কাল আসছেন, পরশু আসছেন, নানা রকমের যে একটা গুঞ্জন, এই যে এই উনার না ফেরার রহস্যটা কি আসলে? না, এটা আসলে কোনো রহস্য না। বিষয়টা হলো যে হ্যাঁ, তার প্রতি আগ্রহটা সারা জাতির আছে, এটা ঠিক যে সারা জাতি আজকে বেগম খালেদা জিয়ার পরবর্তী সময়ে তারেক রহমান দেশের দলের হাল ধরবেন, নেতৃত্বে আসবেন, এটা সবাই আশা করে। এবং সেই কারণে আরেকটা জিনিস হলো যে এটাও ঠিক যে মানুষের মধ্যে যে আগ্রহটা আছে যে উনি আসলেই দল বা দেশের মধ্যে একটা পরিবর্তন যেটা আসবে, এটা একটা আগ্রহ থাকতেই পারে। কিন্তু আসলে চিন্তা করতে হবে আজকে বিভিন্ন দিক চিন্তা করে, যেটা তিনি তার পার্সোনাল স্ট্যাটাসে কিন্তু তিনি পরিষ্কার করার চেষ্টা করেছেন যে তারেক রহমান তো আর শুধু একজন ব্যক্তি না। আর আরেকটা হলো বাংলাদেশটা জন্মের পর থেকে, বাংলাদেশ জন্মের পর থেকে আমরা তো একটা, আমি মুক্তিযোদ্ধা হিসাবে দেশের জন্য যুদ্ধ করেছি, কিন্তু যুদ্ধ পরবর্তী সময় তো এই দেশটা, যুদ্ধ পরবর্তী সময়ে যে প্রত্যেকটা দেশ যেভাবে গড়ে উঠে,
বাংলাদেশটা সেভাবে গড়ে উঠে নাই। একে যুদ্ধ পরবর্তী সময় থেকে ধাক্কার মধ্যে আছে যাতে বাংলাদেশটা দাঁড়ানো না যায়। তো সেই জায়গায় এর অপোজিটে মানে টোটাল মানে জনগণের কাছে নিয়ে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটাকে, যখন দেশটা চলছিল না, যখন দেশটাতে দুর্ভিক্ষ, যখন দেশে কোনো শৃঙ্খলা ছিল না, এমনকি যে অবস্থা দেশের গণতন্ত্র তো ছিল না, রাজনৈতিক অধিকারও ছিল না, স্বাধীনতা থাকবে কিনা এরকম একটা প্রশ্নের সম্মুখীন, তখন কিন্তু ৭৫-এর ৭ই নভেম্বরে জিয়া রহমানের আবার আবির্ভাব ঘটেছিল। আবার আবির্ভাব ঘটার পরে তিনি কিন্তু এই দেশটাকে তিনি দাঁড় করেছিলেন। যখন একটা এই দেশে বেওয়ারিশ লাশ ছিল, মানুষ না খেয়ে মারা যেত, দুর্ভিক্ষ ছিল, সে সেনাবাহিনীতে কাউন্টার ছিল, ছাত্রদের মধ্যে কোনো পড়াশোনা ছিল না, ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে কোনো কিছু ছিল না, ব্যবসা ছিল না, সেই সব কিছুকে ছাপিয়ে তিনি দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছিলেন। সেই সময় কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছিল এই কারণে যে দেশ, যদি জিয়া রহমান সাহেব আরো কয়েক বছর থাকতে পারতো তাহলে এই দেশটা কিন্তু নিজের পায়ে দাঁড়ায় যেত, কিন্তু সেটা যাতে না দাঁড়াতে পারে সেই কারণে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ঠিক একই কারণে দেখেন যে বাংলাদেশে আবার যখন গণতন্ত্র ছিল না, গণতন্ত্র নষ্ট ছিল, বেগম খালেদা যে আবার গণতন্ত্র ফিরিয়ে দিলেন। ঠিক এই অবস্থায় কিন্তু ষড়যন্ত্র করে আবার বেগম খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত শুধু না, তাকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করা হলো। তো এইখানে তো একটা আশঙ্কা আছেই। এখন আমাদের সেই জাতীয়তাবাদী শক্তির তারেক রহমান তো আজকে তার এটা তো আমার ইমোশনালি আমাকে চিন্তা করলে হবে না, বাস্তব অবস্থাটাকে চিন্তা করে, কারণ উনি তো আছেন, উনি তো লিডারশিপ দিচ্ছেন। এমন না যে লিডারশিপে কোথাও কোনো ভ্যাকুয়াম আছে, গ্যাপ আছে, উনি ফিজিক্যালি হয়তো আসতে পারেন, কাজে সেগুলো তো উনি অবশ্যই আসবেন, কারণ উনি যেহেতু এই দেশে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। আর শুধু অংশগ্রহণ না, ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তো কাজে তাকে তো আসতেই হবে। এবং অলরেডি বাংলা বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে তার মধ্যে ওনাকেও মনোনয়ন দেওয়া হচ্ছে। তো কাজে উনি আসবেন, এই ব্যাপারে কোনো শঙ্কা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় সুইটেবল টাইমে তিনি চলে আসবেন। কিন্তু আপনি একটু বলতেছিলেন যে আমাদের যে জিয়াউর রহমান থেকে শুরু করে যে শঙ্কাটা, এই শঙ্কায় কি আমরা প্রতিবেশী দেশের দিকে আমরা ইঙ্গিত করছি? না, অবশ্যই এটা তো আছেই, কারণ এটা তো আমরা প্রতিবেশীদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যে একটা মুক্তিযোদ্ধা হিসেবে যদি আমি ধন্যবাদ না জানাই তাহলে এটা ঠিক হবে না। ধন্যবাদ জানাই, কিন্তু তার মানে তো এই না যে আমরা দেশ স্বাধীন করার পরে এই দেশটা অ্যাবসলিউটলি তাদের একটা করদ রাজ্য হিসেবে থাকবে, এর জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই। তাহলে আমাদের পাকিস্তান দোষ কি করছিল? পাকিস্তানকে তো আমরা স্বাধীন করলাম এই কারণে যে পাকিস্তান আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, আমার বৈষম্য আমরা শিকার হচ্ছিলাম, সেই কারণে তো আমরা তাদের বিরুদ্ধে ফাইনালি যুদ্ধ করলাম, যুদ্ধ করলে দেশ স্বাধীন করলাম। আর আরেকটা হলো বাঙালি কখনো এই ধরনের মানে আধিপত্য কখনোই স্বীকার করে না। কাজে এটাও তাদেরকে বোঝা উচিত যে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই, আমাদের সব সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু আমি একজন বাংলাদেশী হিসাবে তার সাথে সুসম্পর্ক রাখতে চাই, আমরা প্রভু চাই না, কোনো প্রভু চাই না। তাই কাজে এই জিনিসটা তাদেরকেও মনে রাখতে হবে। আমরা সবাই বলি যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না বলে এই অবস্থা। আজকে তাদের মনে রাখা উচিত যে ৭২ থেকে ৭৫ তারা এই রাষ্ট্রটাকে কুক্ষিগত করতে চেয়েছিল বলেই কিন্তু ৭৫-এর ৭ই নভেম্বর ঘটেছিল, জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন এবং জিয়াউর রহমান এই বিএনপি গঠন করেছিলেন। তো কাজে এগুলো কিন্তু ইতিহাস, এগুলো বাস্তবতা। এবং স্বাভাবিকভাবে আজকে পরবর্তী সময় যে কিছুদিন আগে ধর শেখ হাসিনার আজকে পালায় যেতে হলো, সে যদি তার বাবার পরিণতিটা যদি সে চিন্তা করত, সেই ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ করতো যে ৭২ থেকে ৭৫ কেন হলো, কেন তার বাবার এই পরিণতি হলো, এটা মাথায় রেখে যদি সে রাজনীতিটাকে উন্মুক্ত রাখতো, গণতন্ত্রটাকে ঠিক রাখতো এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা যদি সে বন্ধ না করতো, তাহলে কিন্তু আজকে তাকে পালিয়ে যেতে হতো না। আজকে যে তার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আজকে
তার একক ক্ষতি হয়নি, তার নিজের বা তার দলের তোর সারা দেশের আমাদের ক্ষতি হয়েছে। আমরা এবার কথা বলতে চাই নির্বাচন প্রসঙ্গে, কারণ এই যে এই সময়টায় নানা প্রশ্ন আসছে মানুষের ভিতরে। কারণ আমরা দেখতাম যে বিএনপি সব সময় নির্বাচনমুখী এবং নির্বাচন চাচ্ছে, একসময় জামাত এবং অন্যান্য দলগুলো বলতো যে না, নির্বাচন একটু পরে হলে ভালো হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা আবার খেয়াল করলাম যে তারা আবারও বলছেন যে দোহাই দিচ্ছেন যে খালেদা যেহেতু অসুস্থ, নির্বাচনটা একটু পরে হলে ভালো হয়। তো আমরা এই প্রসঙ্গে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই জনাব আব্দুল সালাম, আসলে কি যথাসময়ে নির্বাচনটা হবে নাকি আসলে কোনো সংশয় তৈরি হচ্ছে? নির্বাচনটা কিন্তু আমরা একদম ভেরি বিগিনিং এই সরকার আসার পর থেকেই যেটা আমরা বলে আসছিলাম যে নির্বাচনটা দরকার দেশের জন্য। আজকে দেশের এই অবস্থাটা হতো না যদি 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে এই সরকার একটা নির্বাচিত সরকারের কাছে যদি তার দায়িত্বটা অর্পণ করত, আজকে কিন্তু দেশের যে অবস্থায় যে দাঁড়িয়েছে এই অবস্থাটা হতো না। আমরা সেই সময় বলছি যে দেখেন, আপনি একটা রোড ম্যাপ দেন, আপনার কতদিন সময় দরকার, আপনি কি কি সংস্কার করতে চান, আপনি টোটাল একটা রোড ম্যাপ কতদিন কবে নির্বাচনটা করতে চান। উনি কিন্তু এখন পর্যন্ত সেই রোড ম্যাপটা দেয় নাই, এবং না দেওয়ার কারণে আজকে এমন একটা অবস্থা হয়েছে যে দেখেন অর্থনৈতিক ভাবে তাকে পুরোপুরি স্থবির হয়ে গেছে। আমাদের দাতাদের দেশগুলো বা দাতা বন্ধু যারা আছে তারা কি বলছে যে কোনোভাবেই আর নির্বাচিত একটি সরকার ছাড়া তারা কোনোভাবেই আর এখানে ইনভেস্ট করতে চায় না। এমনকি আমাদের আভ্যন্তরীণ নিজস্ব যে সমস্ত ইনভেস্টার আছে তারাও কিন্তু কোনো ইনভেস্ট করছে না। তো এই অবস্থায় দেশটা কয়দিন চলতে পারে? পাশাপাশি সবকিছু আজকে স্থবির হয়ে আছে। এই সরকার সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, এটা বাস্তব। এই কথাটা যদি আমাদের আগেই শুদ্ধ, ওই সময় আমরা এগুলো বলাতে বলছে কি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সেটার জন্য না, আমরা দেশটার জন্য বলছি সেটা। তো এটার জন্য নির্বাচনটা যে যত কথাই বলুক, নির্বাচনটা দেশের জন্য দরকার, এবং একটা ইলেক্টেড একটা পার্লামেন্ট দরকার। ইলেক্টেড একটা পার্লামেন্ট না হলে আপনার আভ্যন্তরীণ সমস্যা আপনি সমাধান করতে। আজকে দেখেন এই যে পোর্টের একটা বিষয় এই সরকারটা সিদ্ধান্ত দিল, আজকে জনগণ তো সেটা সেভাবে মানতেছে না। কিন্তু আজকে একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলে সেটাকে জনগণের কাছে যাইতো, বা জনগণকে যদি যেভাবে করা সেটা বুঝে তারপর সেটা করার জন্য চেষ্টা করতো, তাই না? তো এর জন্য সবকিছুতেই কিন্তু আজকে জবাবদিহিতা, এই সরকার তো কোনো জবাবদিহিতা নাই। যে জবাবদিহিতা, মানুষ নিজের জবাবদিহিতা সেটা চায়। আর একটা হলো যে দীর্ঘদিন ধরে মানুষ তার অধিকার হারা মানে কি, রাষ্ট্রটা আমার রাষ্ট্র, আমি কে পরিচালনা করবো, আই উইল ডিসাইড। কিন্তু এটা কিন্তু মানুষের সেই মালিকানাটা হারায় ফেলছে, কাজে সেই মালিকানাটা তারা ফিরে পেতে চায়। নির্বাচন প্রসঙ্গে যখন আপনি আসলেন তখন আমি একটা খেয়াল করলাম যে প্রথম দফায় 237, সেটা 36 হলো, এবং পরবর্তীতে আরো 36টি কনস্টিটিউশনের প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি। তো বিএনপি নির্বাচনের পথেই হাঁটছে। তো আমার একটা জানার জিজ্ঞাসা যে এই যে মনোনয়ন, আমরা খেয়াল করেছি যে অনেক যোগ্য ব্যক্তি এই মনোনয়ন পাননি। তো এই জায়গাটাতে আপনি কি মনে করেন যে আবারও বিবেচনার বিষয় আছে মনোনয়নের ইস্যুতে? না, এখানে হয়েছে কি 300টা সিট, আর বিএনপির মধ্যে তো মনে করেন অনেক 300 মানে কি কয়েকশো যোগ্য প্রার্থী আছে, যারা এমপি হতে পারে, এমপি না শুধু যারা মন্ত্রী হতে পারে। তো এখানে স্বাভাবিকভাবে মনে করে যে আজকে আমিও তো এমপি প্রার্থী ছিলাম, সেই জায়গায় দল মনে করছে যে না, আমাকে এমপি না, আমাকে অন্য কিছু করবে। তো এইগুলো এরকম, এই জন্য অনেকেই সেরকম কিছু হবে। আর সবাইকে যে এমপি বানানো যাবে সেটাও তো কোনো কথা না। আর আরেকটা, এমপিটা হয়েছে কি দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্যে এমপি ব্যবস্থাটা এমন একটা দাঁড়ায় গেছে যে এমপি হইলেই মনে হয় যে না জানি কি হয়ে গেল। কিন্তু আসলে এমপি বিষয়টা তো সেটা না। এমপি সত্যিকার যে অবস্থাটা, এমপিকে আপনি পরিষ্কার একটা জায়গায় খালি যদি নিয়ে আসা যায় যে কোনো অর্থনৈতিক সেক্টরের সাথে এমপির কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা আপনি নিয়ে আসেন, তারপর দেখেন অনেকে ইন্টারেস্ট কমে যাবে। এমপির কাজটা কি আজকে ল ফ্রেম করা, তাই না? তার তো কাজ হলো ওই গম ডিস্ট্রিবিউট করা, মাঠ পর্যায়ের কোনো কাজ তার নাই, অর্থনৈতিক ভাবে তো নাই। আজকে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে তার কোনো সম্পর্ক নাই, সেগুলো লোকাল গভর্নমেন্ট দেখবে। কিন্তু এখন সবকিছু এই গত 17 বছরে এমন একটা হয়ে গেছে যে সবকিছু আজকে একটা এমপি করবে। এই কারণে মনে হয় এটা একটা বিশাল একটা লাভজনক পদ। এটা যে লাভজনক পদ না, সম্মানজনক পদ, এটাকে ওই জায়গায় আপনি নিয়ে যান, তারপরে দেখবেন যে অনেকে
হয়তো তার ওই ল সম্পর্কে বা আইন সম্পর্কে বা দেশটা কি হয়েছে সে সম্পর্কে তার কোনো আইডিয়াও নাই, কিন্তু সে আজকে এমপি হওয়ার জন্য বিশাল কি আমার টাকা আছে, এখন আমার সম্মান দরকার, এখন আমার একটা কিছু দরকার, এটার জন্য সে কাজে এইগুলো চেঞ্জ হয়ে যাবে যদি আপনার ধারাবাহিকভাবে ইলেকশনগুলো হতে থাকে এবং গণতন্ত্রটা যদি থাকে, তাহলে দেখো যে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমার ছোট্ট একটা প্রশ্ন, এই যে বিএনপি যেহেতু নির্বাচনের প্রতি হাঁটছেন, অনেকেই বলে যে বিএনপি নানা অ্যাঙ্গেলে জোটে যাবেন, যেমন কেউ বলে জামাতের সাথে যাবে, কেউ বলে এনসিপির সাথে যাবে, এরকম কি কোনো সম্ভাবনা আছে, কারো সাথে যাওয়ার সম্ভাবনা? না দেখেন, বিএনপি তো এর আগে তো জামাতের সাথে তো আমাদের একটা জোট ছিলই, কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের এমন কি হয়ে গেল, এটা তো আমার নিজের সবসময় প্রশ্ন, আমি বিভিন্ন মিডিয়াতেও করি, বিভিন্ন বক্তৃতাও বলি যে হঠাৎ করে তাদের কি হয়ে গেল, যে জায়গায় এখনো কিন্তু দেশের ডেমোক্রেসিটা আসে নাই, এখনো কিন্তু ক্রাইসিসটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি নাই। কাজে এই মুহূর্তে এই যে দেখেন, একদিকে আমরা নির্বাচনের কথা বলতেছি, ডেট নিয়ে জানতেছি, যত দ্রুত নির্বাচন করা যায় সেটা চাচ্ছি, আবার জামাত সহ কয়েকটা দল মিলে তারা আন্দোলন একটা ভাব করতেছে, এই যে জনগণকে বিভ্রান্তি করা, আজকে এটা কিন্তু দেশের জন্য খুব খারাপ। এখনো কিন্তু দেখেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বলতেছে, জোর দিয়ে বলতেছে, কিন্তু এখনো অনেকে বলে ভাই নির্বাচন হবে তো, এই যে একটা সংশয়ের মধ্যে ফেলা, তো নির্বাচন না হলে দেশটা কোথায় যাবে, কারা দেশ চালাবে, তো নির্বাচন অনির্বাচিত সরকার কয়দিন দেশ চালাবে, তো কাজে এই যে একটা অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাওয়া, আপনার শরীর, আপনার মানুষ, আপনি যদি মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে আপনি কয়দিন ভালো থাকবেন, ভালো থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন না। তো ঠিক রাষ্ট্রটাও আজকে ঠিক তেমনি, আজকে যদি রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালিত করতে না পারি, ওটা ডেমোক্রেটিক প্রসেসে আমি যদি না নিয়ে যেতে পারি, এখানে অনেক সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, যে সমস্যাগুলো সমাধান কে করবে, আজকের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সমস্যা না। আমরাও চাই যে নির্বাচিত সরকারের মাধ্যমেই সেই সংকটগুলো সমাধান হোক এবং দ্রুত যথাসময়ে নির্বাচন হোক। প্রিয় দর্শক, আমাদের আসলে কথা বলা এখানে শেষ করার সুযোগ নেই, আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে আমরা আগামী পর্বে আবারও নির্বাচন নিয়ে কথা বলবো, সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন, সেই প্রত্যাশা রাখছি।